আঁধারের বুকে এক ফালি চাঁদ। লিখেছেন নীলা রহমান। পর্ব সংখ্যা ৭। আয়াজ, এত কাঁপছো কেন? আমি কি কিছু করেছি তোমায়? রোদেলা চুপ করে আছে, মনে মনে না কিছু বলে নাই, মুখটা খুললেই তো খালি বকাবকি করে। কিন্তু মুখে কিছু বলল না, মাথা নিচু করে রইল আর পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়তে লাগলো। আয়াজ রোদেলাকে সূক্ষ্ম চোখে অবলোকন করছে। এই মেয়ে নাকি আয়াজের বউ, যার সামনে দাঁড়াতে এত ভয়, এত কাঁপাকাঁপি, তার সাথে নাকি আবার সংসার করতে চায়। এই মেয়ে মনে মনে হাসলো আর ভাবলো, তোমাকে আরো বড় হতে হবে রোদেলা। আমাকে বোঝার জন্য, আমাকে সহ্য করার জন্য শারীরিক ও মানসিকভাবে বড় হতে হবে। আয়াজের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে আয়াজ যে বড় উন্মাদ আর ভীষণ ভয়ঙ্কর। আয়াজের রাগ, আয়াজের ভালোবাসা, আদর বুঝতে ও সইতে তোমাকে আরো অনেক বড় হতে হবে, মনে মনে ভাবলো আয়াজ। আয়াজ, কি হলো? বললে না, এত কাঁপছো কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? রোদেলা, তার চেয়ে বেশি কিছু। আয়াজ একটু কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, কই, এখনো তো খাইনি তোমায়, তাহলে এই অপবাদ কেন? বলে আর অপেক্ষা না করে বেরিয়ে যেতে যেতে বলল, দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকো, কেউ নক করলে খুলবে না, আমি আসলে ভিন্ন কথা। রোদেলা, আপনি আসলেও খুলবো না। মনে মনে ভাবছে, আজ মুনতাসির সাহেবের কি হলো? এমন কেন আচরণ করছে? কেমন যেন সবকিছু পাগল পাগল লাগছে রোদেলার কাছে। আমি শিপ্রা ও শিহাবের কণ্ঠ পেয়ে আমি শিপ্রা ও শিহাবের কণ্ঠ পেলে খুলবে, আর না হলে না বলেই চলে যেতে নিয়ে কিছু একটা মনে করে আবার ফিরে এসে মোবাইল নাম্বারটা রোদেলার হাত থেকে মোবাইল নিয়ে সেভ করে উদ্দেশ্য করে বলল, পাসওয়ার্ড। রোদেলা বলল, 1234 1234। আয়াজ, পোলাপাইন, পাসওয়ার্ডও একদম পোলাপানের মতো, যে কেউ খুলতে পারবে দ্বিতীয় ট্রাইতেই। রোদেলা, দ্বিতীয় ট্রাইতে কেন? প্রথম ট্রাইতে কি হবে? আয়াজ, 000, বুঝলে? আর তৃতীয় ট্রাইতে হবে 0 থেকে 9। রোদেলা হতবাক হয়ে চেয়ে রইল। পাসওয়ার্ড রাখার সময় এইগুলো ওর মোটা মাথায় এসেছিল। আয়াজ, যে কোনো দরকারে আমাকে কল করবে, নাম্বার সেভ করে দিলাম বলেই নাম লেখার সময় 1 সেকেন্ড ভাবলো কি লিখবে, তারপর ভাবনা ছেদ ঘটিয়ে লিখলো, মুনতাসির সাহেব। সারা পৃথিবীর জন্য আয়াজ হলেও রোদেলার জন্য ও শুধুই মুনতাসির সাহেব। বড়ই মধুর সেই সম্বোধন। যতই বলুক না কেন অন্য কিছু বলে ডাকতে, কিন্তু হৃদয়ের স্পন্দন বেড়ে যায় মুনতাসির সাহেব নামটি শুনলে। নম্বর সেভ করে মোবাইলটা রোদেলার হাতে দিয়ে এক নজর রোদেলাকে দেখে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, দরজা লক করে দাও। আর এত কাঁপছো কেন? কিছু করব না, সময় হয়নি এখনো। বলেই মুচকি হেসে গটগট পায়ে বের হয়ে গেল আয়াজ। রোদেলা এতক্ষণ যেন দম বন্ধ করেছিল, এতক্ষণ কেমন জানি ফিলিংস হচ্ছিল বন্ধ করে ওনার সাথে। যদিও আয়ান আছে কিন্তু জাগ্রত নয়, তাই কেমন জানি লাগছিল। এখন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আয়ানের সাথে শুয়ে পড়ল রোদেলা। সারাদিন বেশ দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে থাকায় ঘুমিয়ে গেল। নীলা বলল, এইদিকে শিপ্রা শিহাবের সাথে কথা বলছিল। শিহাব, বিয়ে করছো না কেন? শিপ্রা, জানো না তুমি? শিহাব, বুঝো না কেন? আমি তো অপারগ। বুঝো না কেন? আমি তো অপারগ। রোদেলা, যদি তোমাকে মা হিসেবে মেনে নিতে না পারে? আমি চাই না আমার সুখের জন্য মেয়েটা কষ্ট পাক বা তুমি কষ্ট পাও। শিপ্রা, ভুল ধারণা তোমার। রোদেলা ওই রকম মেয়ে নয়। রোদেলার সাথে এ কয়দিন মিশে আমি বুঝতে পেরেছি ও অনেক ম্যাচিউর একটা মেয়ে। শিহাব, তাও তাও রোদেলা, কি যে বলো না শিপ্রা। তাহলে তুমি তোমার মেয়েকে চিনতে পারোনি। তোমার মেয়েকে আয়াজ এবং আমি তোমার চেয়ে অনেক বেশি চিনি। ও অনেক ম্যাচিউর, সাহসী, সব থেকে বড় কথা বাস্তববাদী একটা মেয়ে। শিহাব, হবে হয়তো। আমার কাছে তো আমার মেয়ে কখনোই বড় হবে না, সবেমাত্র 16-তে পড়বে। 15 দিন পর। ভাবছি এবারে জন্মদিন অনেক ধুমধাম করে করব। আয়াজ আর আয়ান
আবার কবে আসবে কি আসবে না কে জানে। আর তো এমন সুযোগ হবে না শিপ্রা, এখন থেকে এমন সময় প্রতি বছরে আসবে শিহাব। শুধু সময়ের অপেক্ষা, মনে মনে ভাবলো শিপ্রা আর হাসলো। তারপর বলে উঠল, রোদেলা যদি আমার বিয়েটা মেনে নেয় তুমি কি রাজি হবে? শিহাব চুপ করে রইল, ফিরে গেল অতীতে। পড়ালেখার সময় বন্ধুত্ব হয় আয়াজ আর শিপ্রার সাথে। বন্ধুত্বের কিছুদিন পর শিহাব জানিয়ে দেয় যে সে বিবাহিত। তার স্ত্রী ফারিহা তখন প্রেগনেন্ট। কিন্তু শিপ্রা যে লাভ এট ফার্স্ট সাইট ছিল। বলা বাহুল্য, আয়াজ ও শিহাব দুজন মারাত্মক হ্যান্ডসাম ছিল। তবে আয়াজ শিপ্রা প্রায় স্কুল লাইফ থেকে পরিচিত ছিল, তাই ওর সব সময় ভাই বোন টাইপ ফিলিংস ছিল। এভাবেই দিন যেতে থাকলো। শিহাবের প্রতি শিপ্রার ইন্টারেস্ট বাড়তেই থাকলো। এমনকি বিয়ের কথা শুনেও এতটুকুও কমেনি, বরং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে। শিহাব বুঝতো সবই, কিন্তু তার স্ত্রী ছিল, এমনকি সন্তান সম্ভবা। তাই তার ধ্যান জ্ঞান সব ফারিয়াকে ঘিরে ছিল। 3 মাসেরই তো সংসার মাত্র। তারপর গেল শহরে পড়াশোনার জন্য। ও বুঝতো শিপ্রার নীরবতা, শিপ্রার অনুভূতিকে সম্মান করতো। এমনকি ফারিয়ার মৃত্যু 2 বছর পর্যন্ত শিপ্রা ওকে জানায়নি ভালোবাসার কথা। কিন্তু শিহাব বুঝতো মেয়েটি আবেদন, নীরব নীরবতার ভাষা। যেদিন প্রথম শিপ্রা জানায় তার অনুভূতির কথা, শিহাব চমকায়নি, শিপ্রা অবাক হয়েছিল। শিহাব জানতো, কিন্তু কখনো তাকে গ্রহণ করেনি বা ওকে ভালোবাসা থেকে থামায়নি ভেবে। শিহাবের প্রতি অনেক অভিমান জমেছিল মনের গহীনে, কিন্তু শিহাব জানিয়েছিল রোদেলা যেন কখনো সৎমার অনুভূতি বা অবহেলার শিকার না হয়। মানুষের কথা যেন শিপ্রাকে শুনতে না হয়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছিল। শিহাব জেনেও কখনো সম্পর্কটাকে আঘাতে দেয়নি। শিপ্রা ও শিহাব সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল, মেনে নিয়েছিল সব। কিন্তু শিহাব কি জানতো এই মেয়ের মেনে নিয়েছে মানে আজীবন একা থাকবে? এই সিদ্ধান্ত নিয়েছে সারা জীবন কুমারী হয়ে থাকবে, তাও একজন বিবাহিত এক বাচ্চার বাবার জন্য। কিন্তু ততদিন যে অনেক দেরি হয়ে গিয়েছিল। বর্তমান ভাবনা থেকে বের হয়ে আমাকে ক্ষমা করে দাও শিপ্রা, আমি অন্যায় করেছি তোমার সাথে, বলল শিহাব। শিপ্রা, তোমার কি দোষ? তুমি তো আশা দাওনি, অপেক্ষা করতে বলনি। এটা আমার সিদ্ধান্ত, অ্যাকসেপ্ট করতে না পারো অন্তত আমার সিদ্ধান্তকে মেনে নিয়েছো, আমি তাতেই খুশি। শিহাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির পানে। খুব কি ক্ষতি হতো মেয়েটিকে ওদের একাকী জীবনে সামিল করতে পারলে? মেয়েটির প্রতি কি ওর কোনো ভালো লাগা বা ভালোবাসা কাজ করে না? করে তো, হয়তো মুখে স্বীকার করে না। মনে মনে ভাবলো শিহাব। ভাবনায় ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করলো আয়াজ। ওর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল ওরা। আয়াজ ভেতরে প্রবেশ করে শিহাবকে জানালো নিচে সা- নিচে সায়র ও নিয়াজ আছে, ওপরে আসছে। আয়াজ বলল, তুই থাকবি নাকি রুমে যাবি শিপ্রা? আমার এই মেন্স আমার এই মেন্স পার্টিতে কি কাজ? তোরা থাক, আমার ঘুম পাচ্ছে, আমি বরং যাচ্ছি, বলে শিপ্রা শিহাবের দিকে এক নজর তাকিয়ে বাইরে চলে গেল। শিহাব, এত দেরি হচ্ছিল কেন আসতে? আজ ভাবলাম তোরা রুমে হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করছিস তাই। শিহাব, বাজে বকা বন্ধ কর হারামি। আয়াজ, কেন, তোর শরীর গরম হয় না আজকাল? কলিকাতা হারবার লাগবে? শিহাব, আমি সুস্থ আছি, তোর লাগলে বল, কবিরাজের 7 তলা বাড়ি থেকে একটা ফাইল আনাই দেই। আয়াজ, ওইসব ছাড়াই আমি পুরো আগুন। আর আমি তোর মতো বুড়া না, তোর থেকেও বয়সে ছোট। শিহাব, সেই তো জং ধরা ইঞ্জিন। জং ধরা নাকি যদি বলতে পারতাম। মনে মনে আয়াজ, শালা শ্বশুর, বছর বছর তোর যদি একটা নাতি নাতনি উপহার দিয়ে প্রমাণ করে না দিছি যে আমি জং ধরা নাকি আগুন, আমার নামও আয়াজ না। মনে মনে বলল আর গালি দিতে লাগলো শিহাবকে। শিহাব, থাক, আমার আর গোষ্ঠী উদ্ধার করা লাগবে না। আমার সাথে বড় বড় কথা না বলে ইঞ্জিন ঠিক আছে কিনা বউরে দেখাস। মনে মনে, শালা শ্বশুর, সময় হলেই দেখবি কারে দেখাই, বলে ঘাড় ঘুরিয়ে মুখ টিপে টিপে হাসলো আয়াজ। এর মধ্যেই রুমে ঢুকলো সায়র ও নিয়াজ। ভেতরে ঢুকেই নিয়াজ আয়াজের উদ্দেশ্যে বলল, বিদেশি মাল পাইয়া দেশি আর ভালো লাগে না, না তাই তো দেশে আহস না বেটা মাঙ্গের পোলা। তোদের মুখের পাল্লা দিয়ে খারাপ তোদের মুখ পাল্লা দিয়ে খারাপ হচ্ছে না, বলল আয়াজ। সায়র,
ওরে বাবা ভদ্র নাতি, তুমি তুলসী পাতা মনে হয় নাকি? ভুলে যাস না তুলসী পাতা গাছে সকালবেলা কুত্তা মতে শালা। নিয়াজ, কিরে শিহাব, তুই কত আয়াজের বকার প্রতিভা কত ভালো ছিল। সে এত ভালো বন্ধুর সাথে দেখা হলে বলতো শাওয়ার নাতি আসসালামু আলাইকুম বলেই হাসলো শিহাব। রুমের মধ্যে হাসির রোল পড়ে গেল যেন। ফুস করে নিঃশ্বাস ছাড়লো আয়াজ। বুঝলো আজ দিনটা একজোট হয়েছে, আজকে আর নিস্তার নেই। এর মধ্যে বোতল খুলতেই লাগলো নিয়াজ। বলল, আগের দিনগুলোই কি ভালো ছিল না? টাকা বাঁচাতে বাংলা মারতাম, সেই লেভেলের পিনিক হইতো। শালা এখন বিদেশিতেও নেশা ধরে না। আয়াজ হাসলো। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। বারান্দায় দরজা খোলা, তাই বৃষ্টির ছাট রুমে আসছে। দমকা হাওয়ায় রুমের পর্দাগুলো উড়ছে। প্রায় ঘন্টাখানেক ধরে ওরা ড্রিঙ্ক করছে। নেশা প্রায় ধরে 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 ভাব। নিয়াজ উঠে মিউজিক ছাড়লো। नशे में हम नहीं है, ये समा नशीला है, पानी भी पीता हूँ तो लगता है तकीला है, मूड आशिकाना है, सुबह घर जाना है। এক পর্যায়ে শায়র বলল, বালের গান ছাড়ছোস শালা। বাংলা খাই বাংলা খাই নাই তো কি হইছে, মদ খেলে বাংলা গান চলবো। নিয়াজ, কি গান? শায়র, দ্বীপজলের গান চালাবো মামা, দ্বীপজলের আগুন গান। ওকে। নিয়াজ বলল, ওকে বলেই গান ছাড়লো নিয়াজ। জলে আগুন বুকেতে দে, আগুন দে নিভাইয়া দে। হায় রে ভাই, লেখিকা কি আর গান টান পাই নাই নাকি? উফ, এই গানটাও নিজ দায়িত্বে বুঝে নিয়েন, আমার লজ্জা লাগে লিখতে। হায় রে, হায় আপু, তাইলে লিখছেন কেন? এই গান ছেড়ে সবে উড়াধুরা ডান্স শুরু করলো। শিহাব ও আয়াজকে উঠতেও হলো, ওরাও ডান্স করছে। হঠাৎ এর মধ্যে আয়াজের রোদেলার কথা মনে পড়লো। ওইদিকে রোদেলা রুমে বিছানায় বসে আছে, হাঁটু ভেঙে মাথা ঠেকিয়ে। বিদ্যুৎ চমকানোর শব্দে 10 মিনিট হয়নি ঘুম ভেঙেছে রোদেলার। বিদ্যুৎ চমকালে রোদেলা খুব ভয় পায়, তাই রোদেলা ঘুমাতে পারছে না। রোদেলা শিহাবকে কল দিল। শিহাব ওর রুমে ফোন চার্জ দিয়ে রাখছে। যেহেতু রোদেলা আয়ানের সাথে ঘুমায়, তাই শিহাব চিন্তা মুক্ত। কিন্তু রোদেলার তো ঘুম ভেঙে গেছে। সেই সময় থেকে বাবাকে কল দিচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। অগত্যা এক প্রকার বাধ্য হয়ে আয়াজকে কল দিল রোদেলা। আয়াজের রোদেলার কথা মনে হতেই ফোন হাতে নিয়েছিল, ভাবলো কল করবে, কিন্তু আবার ভাবলো রাত 2টা বাজে, এখন রোদেলা নিশ্চিত ঘুমাচ্ছে। এত রাতে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না ভেবেই মোবাইল রাখতে যাবে অমনি রোদেলা কল দিল। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, সানশাইন। হঠাৎ রোদেলার কল দেখে আয়াজের বাইরে যেয়ে দেখলো বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ঝড় বৃষ্টি। সবার থেকে জরুরি কলের কথা বলে একটু রুমের বাইরে যেয়ে কল রিসিভ করলো আয়াজ। মুনতাসির সাহেব। ওই পাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে রোদেলার ডাক শুনে হৃদয় প্রশান্তিতে ভরে উঠল আয়াজের। নিজের অজান্তেই মুখ খুব হাসকিটনে বলল, রোদেলা, আমার খুব ভয় করছে, বাবাকে বলবেন একটু আসতে, আমি বাবাইকে কল করেছি। আর বলতে পারল না রোদেলাকে থামিয়ে আয়াজ নেশালো কণ্ঠে বলল, তুমি আমাকে অনেক জ্বালাচ্ছ রোদ। রোদেলা স্তম্ভিত হয়ে গেল। আয়াজের নেশালো কণ্ঠে কথাটি শুনে হৃদয়ের স্পন্দন বেড়ে গেল। এত সুন্দর বুঝি কারো কণ্ঠ হয়? পুরুষালী ভরা কণ্ঠটি খাদে নামিয়ে আয়াজ আবারও বলে উঠল, আসছি আমি, ভয় পেও না, আমি আছি তো। বলেই ফোনটা কেটে দ্রুত পায়ে টলতে টলতে নিজেই রুমের দরজা নক করলো। খুব জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আয়াজ। রোদেলা প্রতিটি নিঃশ্বাস যেন ফোনের ওপার থেকে শুনতে পাচ্ছে। হৃদয়ের শিহরণ জাগাচ্ছে রোদেলার আয়াজের নিঃশ্বাসের শব্দে। রুমের দরজায় শব্দ হতেই রোদেলা দরজা খুলে দেখলো ফোন কানে দিয়ে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে সুদর্শন এক মানব, মুনতাসির চৌধুরী আয়াজ। রোদেলা দরজা খুলে জায়গা করে দিল ভেতরে আসার জন্য আয়াজকে। আয়াজ টলমলো পায়ে একটু একটু করে রুমে ঢুকলো। আয়ান ঘুমাচ্ছে জুবুথুবু হয়ে, গায়ে কম্বল দিয়ে। রুমের বারান্দায়
রুমের বারান্দার ঠাই খোলা, জানালা হালকা খোলা, ভেতরে ঝড়ো হাওয়া ঢুকছে, সফেদ পর্দাগুলো এলোমেলোভাবে উঠছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে প্রচন্ড ঝড় বইছে, সাথে মুষলধারে বৃষ্টি। রোদেলার কেমন যেন করছে মনের ভেতর। আয়াজের দিকে না তাকিয়ে ছুট লাগালো বারান্দার গ্লাস লাগাতে। ঝড়ের আঁচড়ের জন্য যেতে পারছে না। আয়াজ নিঃশব্দে টলমলো পায়ে রোদেলার পেছন থেকে গ্লাস লাগিয়ে দিচ্ছে। আয়াজের গরম নিঃশ্বাস রোদেলার ঘাড়ের পড়ছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আয়াজ। পুরোপুরি গ্লাসটা টানতেও পারেনি, এর মধ্যে রোদেলার ভয়ে ছিটিয়ে যাওয়া দেখে হাত দুটো থামলো আয়াজের। আয়াজের বুকে রোদেলা পিঠ থেকে আছে। আয়াজের দুহাত রোদেলার দুই দিকে, গ্লাস ধরা। রোদেলার হাঁসফাঁস করছে। আয়াজের কাছে এই অনুভূতিগুলো তো নতুন নয়, তবে কেন এই বাচ্চা মেয়েটার কাছে আসলে কন্ট্রোললেস হয়ে যায় আয়াজ। কত সুন্দরী ম্যাচিউর মেয়ে আজকে একটু ছুঁয়ে দেখার জন্য চেষ্টা করতো নানান অজুহাতে। আয়াজ তাদের থেকে সব সময় নিরাপদ দূরত্ব বজায় রেখেছে, কিন্তু রোদেলার হালকা একটু স্পর্শে যেন আয়াজের ভেতর থেকে বেরিয়ে আসে অন্য এক আয়াজ। দীর্ঘদিন ক্ষুধার্ত ঘুমন্ত এক পুরুষ সত্তাকে জাগিয়ে দেয় এই পুচকে মেয়েটি চুটকি মেরে। তাকে এই মেয়েটি বোঝে? এই মেয়েটি একটু মুনতাসির সাহেব বলে ডাকলে যে আয়াজের ভেতর ঝড় বয়ে যায়, তা কি এই মেয়ে বোঝে? বুঝলে কি এই মেয়ে এত কাঁপাকাঁপি করতো আয়াজের সামনে? মেয়েটা কি বোঝে না? ওর এই কম্পমান ছোট্ট দেহ, তীর তীর করে কাঁপতে থাকা গোলাপের পাপড়ির মতো ঠোঁট দেখে আয়াজ বেসামাল হয়ে যায়। ভয়ঙ্কর কিছু করতে মন চায়, কিন্তু এই মেয়েকে একটু ছুঁয়ে দিলেই তো লজ্জাবতী লাজুক লতার মতো নিজেকে গুটিয়ে নেবে। আয়াজের বেসামাল স্পর্শ সহ্য করার ক্ষমতা কি আছে এই পুচকে মেয়ের? মনে মনে কথাগুলো ভাবলো আয়াজ। এমন সময় খুব জোরে হঠাৎ বিদ্যুৎ চমকানোর আওয়াজে চিৎকার করে উঠল রোদেলা। পেছন থেকে দুহাতে গুটিয়ে পেছন দিয়েই রোদেলাকে নিজের সাথে মিশিয়ে নিল আয়াজের বুকে। এখন আর হালকা করে নয়, খুব জোরে বুকের সাথে চেপে ধরেছে আয়াজ। হাত দুটি রোদেলার দুহাতে চেপে রোদেলাকে নিজের সাথে আষ্টে পিষ্টে বুকের সাথে চেপে ধরেছে আয়াজ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আয়াজ। রোদেলা স্পষ্ট আয়াজের বুকের ঢিপ ঢিপ শব্দ শুনতে পাচ্ছে। অস্বাভাবিকভাবে ওঠানামা করছে আয়াজের বুক। রোদেলা নিঃশ্বাস যেন আটকে আসছে। গলা দিয়ে কোনো কথা বের করতে পারছে না। কোনো রকমে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে রোদেলা। আয়াজ সাপের মতো পেঁচিয়ে ধরেছে রোদেলাকে। রোদেলা একটু নড়াচড়া করতে পারছে না, ছটফট করছে রোদেলা। ছাড়ুন প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আয়াজ হাসকি টোনে বলল, থাকো একটু। এত নড়াচড়া করো না, আমার সমস্যা হচ্ছে। ছেড়ে দিলে ভয় পাবে। শান্ত থাকো, কিচ্ছু করব না। ধীরে ধীরে আয়াজের নিঃশ্বাস আরো কাছে অনুভব করছে রোদেলা। আয়াজের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে রোদেলার ঘাড়ে। উষ্ণ গরম অনুভব হচ্ছে রোদেলার। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মেয়েটি। আয়াজ, কাঁপছো কেন? রোদেলা চুপ। কোনো জবাব নেই। কি জবাব দেবে রোদেলা? কিভাবে বুঝবে ও এখন কেমন ফিল করছে? আয়াজ, এত বড় বড় কথা বলো, এখন একটু ছোঁয়ায় এই অবস্থা। আবার বলো সংসার করবে। রোদেলা, আমার ভয় করছে, প্লিজ ছাড়ুন আমায়। আয়াজ হাতের বাঁধন আগলা করে একটু দূরে সরে দাঁড়ালো। রোদেলাকে ধাতস্থ হওয়ার সময় দিল। হঠাৎ আবার বিকট শব্দে আকাশে বিদ্যুৎ চমকালো। রোদেলা আর দেরি না করে মুহূর্তেই উল্টো ঘুরে আয়াজকে সামনাসামনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আয়াজ যেন পুরাই থমকে গেল। এত জোরে এসে বুকে আছড়ে পড়েছে মেয়েটি, যেন সমুদ্রের ঢেউ সমুদ্র তীরের বুকে আছড়ে পড়ে। যেমন সমুদ্র এসে মিশে যায় তীরের সাথে, রোদেলাও ঠিক তেমনি আয়াজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে গেল। আয়াজের হাত দুটো আপনা আপনি রোদেলার পিছে উঠে গেল। এমন কেন ফিল হচ্ছে আয়াজের? ড্রিং ড্রিঙ্ক করেছে তাই, কিন্তু অত মাতাল হয় না। আজ তাহলে ওর চোখে ওর শরীরে কিসের এত নেশা? 36 বছর বয়সী জীবনে কোনো মেয়েকে বুকে পেয়ে এমন অস্বস্তি লাগেনি আগে আয়াজের। তমাও তো ধরতো, অতি ঘনিষ্ঠ মুহূর্তেও তো আয়াজের অস্থির লাগেনি। স্বাভাবিক উত্তেজনা বা আরেকটি শরীরকে পাওয়ার জন্য একটা পুরুষের যে আকুতি হয় তাই ছিল, কিন্তু আজ এমন হচ্ছে কেন?
যেন পুরো শরীর বিদ্যুৎ চমকাচ্ছে। এমন মনে হচ্ছে নিজের জন্য শতভাগ বৈধ জেনেও তাকে ছোঁয়া যাবে না। এই জন্যই কি নাকি ৩৬ বছর বয়সী পুরুষের এক কিশোরী মেয়েকে নিজের বক্ষে পেয়ে তার এমন উন্মাদনা হচ্ছে? নাকি দীর্ঘদিন নারীর ছোঁয়ার বাইরে থাকার জন্য? নাকি রোদেলার মতো নিষ্পাপ মেয়েকে তার বুকে পেয়ে মন অস্থির হচ্ছে একটু ছোঁয়ার জন্য? এসব ভাবতে ভাবতে হুঁশ ফিরল আয়াজের। নিজেকে নিজে উত্তর দিল, হয়তো ড্রিঙ্ক করেছে, মাতাল হয়েছে, নেশা চলেছে মস্তিষ্কে। আর ভাবতে পারছে না আয়াজ। এদিকে রোদেলা চুলের বেলি ফুলের গন্ধে যেন সারা ঘর মোমো করছে। নাক টেনে রোদেলার চুল থেকে বেলি ফুলের সুবাস নিল আয়াজ। রোদেলা কেঁপে উঠল, কেঁপে আয়াজকে আরো একটু জোরে জড়িয়ে ধরলো। হঠাৎ কি করছে ভেবে হাতের বাঁধন আগলা করলো আয়াজ। রোদেলাকে টেনে নিজের বুক থেকে একটু দূরে দাঁড় করালো। নিজেকে কন্ট্রোল করার জন্য দৌড়ে গিয়ে জানালার গ্লাস লাগালো, বারান্দার ঠাই লাগিয়ে বলল, শুয়ে পড়ো, আমি আছি, ভয় নেই, বলে ওয়াশরুমে দৌড়ে গেল। রোদেলা কিছু না ভেবেই জিজ্ঞেস করে বসলো, কোথায় যাচ্ছেন? আয়াজ ওয়াশরুমে আসবে। রোদেলা অসভ্য চরিত্রহীন লোক বলে মনে মনে বিড়বিড় করে গালি দিতে লাগলো। আয়াজ হঠাৎ পেছনে ঘুরেই বলল, যদি অসভ্য ও চরিত্রহীন হতাম তাহলে তুমি আজকে বুঝতে। রোদেলা থতমত খেয়ে গেল লজ্জায়। খাটে উঠে শুয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমাতে গেল। ঘুম কি আজ আর ধরা দিবে রোদেলার চোখে? এপাশ ওপাশ করতেই লাগলো মেয়েটি। ওদিকে আয়াজের অবস্থা নাজেহাল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে নিজে কন্ট্রোল করছে। সব ওই মেয়েটির জন্য। মেয়েটি কি জানে বেসামাল আয়াজ ঠিক কতখানি কষ্ট পাচ্ছে? জানলে কি এমন হুটহাট তার কাছে চলে আসতো? বেসামাল মনকে কত কষ্টে কন্ট্রোল করেছে আয়াজ। তার তার মুনতাসির সাহেব কত কষ্ট পাচ্ছে। যদি রোদেলা জানতো তাহলে কি এমন করতো? মনে মনে ভাবছে আয়াজ। এদিকে ব্ল্যাঙ্কেটের নিচে ছটফট করছে রোদেলা। আজ কেন এমন মনে হচ্ছে যেন শিরদাঁড়া বেয়ে কোনো শীতল ঝর্ণা বয়ে যাচ্ছে। ছটফট করছে মন। শরীরের কোথাও যেন খুব ব্যথা অনুভব হচ্ছে রোদেলার। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ জোরে চাপ দিয়ে রেখেছে। কেন এমন ভয়ঙ্কর তার ভালোবাসার পুরুষের স্পর্শ? আয়ার চুলে একটু নাক ডুবিয়েছিল বলেই রোদেলা যেন কম্পন সৃষ্টি হয়েছিল। কই, অন্য কেউ চুলে হাত দিল তো এমন হয় না। মুনতাসির সাহেবের স্পর্শ করলে এমন লাগে কেন? ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল রোদেলা। এদিকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা করেছে আয়াজ। মনে মনে হাসছে। পুচকি একটা মেয়ে রোদেলা, তার পিচ্চি বউয়ের স্পর্শে আসলে এমন পাগল হয়ে যাবে আয়াজ কোনোদিনও ভাবতে পারেনি। এই মেয়ে তাড়াতাড়ি বড় হয় না কেন? নিজেকে নিজে বলছে আয়াজ, আর হাসছে।